আজকে ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ নবজীবনের সূচনা উক্ত অধ্যায় দিনাজপুর বোর্ড 2020 সালে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমাদের উক্ত সৃজনশীল প্রশ্নে দেখতে পাচ্ছি হাফিজ সাহেবের কথা, যার বিয়ের বয়স প্রায় 10 বছর। বহু ডক্টরের চিকিৎসা নিয়েও তিনি আসলে বাবা হতে পারেননি। তার বন্ধু পরামর্শে হাফিজ সাহেব এবং তার স্ত্রী বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হয়। সো ডক্টর একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ভ্রূণ তৈরি করে স্ত্রীর জরায়ুতে স্থাপন করেন। এখন আমরা আগে এটা একটু বুঝে নিই যে এই ঘটনাটা কি। বিশেষ প্রক্রিয়ায় ভ্রূণ স্থাপন করে পরবর্তীতে সে সেটাকে নারীর জরায়ুতে স্থাপন করেছেন। তার মানে পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণু দুইটা জিনিসকে নিয়ে মিলন ঘটিয়ে ভ্রূণ একটা তৈরি করা হয়েছে এবং পরবর্তীতে সেই ভ্রূণটা নারীর জরায়ুর মধ্যে স্থাপন করে দেওয়া হয়েছে। এই পদ্ধতিটাকে বলে ইনভিট্রো ফার্টিলাইজেশন, ঠিক আছে, টেস্ট টিউব বেবি আমরা যেটাকে বলি। অন্যদিকে মানে বেসিক্যালি ইনভিট্রো ফার্টিলাইজেশনই বলে। অন্যদিকে হাফিজ সাহেবের ভাইয়ের মেয়েকে তার বাবা ইচ্ছার বিরুদ্ধে 14 বছর বয়সে বিয়ে দিয়ে দেয়। তাহলে আমরা জানি যে একটা নারী বিয়ে করার জন্য প্রপার বয়স কত, 18 বছর, এবং সন্তান গর্ভধারণ করার জন্য তার বয়স হয় কত, 20 বছর। তো তার নির্দিষ্ট বয়সের কিন্তু অনেক আগেই তাকে বিয়ে দেয়, এতে করে সে শারীরিক মানসিক বিভিন্ন ধরনের সমস্যা আসলে ফেস করবে, তাই না? তো চলে যাই আমাদের প্রশ্নতে। বলা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে। নিষ্ক্রিয় অঙ্গ বলতে আমরা এমন অঙ্গগুলোকে বুঝি যে অঙ্গগুলা বেসিক্যালি আমাদের মানব শরীরের মধ্যে থাকে বাট সেগুলো আসলে কোনো ধরনের কাজ করে না, এই ধরনের অঙ্গগুলাকে বলা হচ্ছে। মানবদেহে এমন কতগুলো অঙ্গ রয়েছে যেগুলো জীবদেহের মধ্যে সক্রিয় থাকে কিন্তু অন্য জীবদেহের মধ্যে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এমন অঙ্গগুলোকে নিষ্ক্রিয় অঙ্গ বলে, যেমন মানুষের সিকাম, অ্যাপেন্ডিক্স, এই ধরনের অঙ্গগুলো। দ্বিতীয় প্রশ্নতে বলা হচ্ছে লিমুলাসকে জীবন্ত জীবাশ্ম কেন বলা হয়। প্রথমে একটু জেনে নিই জীবন্ত জীবাশ্ম কি। জীবাশ্ম বলতে আমরা বুঝি অনেক বছর আগের আসলে কিছু, ঠিক আছে। সো মনে করো অনেক বছর আগে একটা প্রাণী ছিল বা একটা জীব ছিল, একটা গোত্র ছিল, যারা সবাই বর্তমানে বিলুপ্ত হয়ে গিয়েছে, বাট সেই প্রাণীটা বা সেই জীবটা এখনো বেঁচে আছে। তো ওই জিনিসটাকেই বেসিক্যালি আমরা বলি জীবন্ত জীবাশ্ম। সো এটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি একটু দেখে নিই। কতগুলো জীব সুদূর অতীতেও উৎপত্তি লাভ করে, মানে অনেক আগে উৎপত্তি লাভ করে কোনো রকম পরিবর্তন ছাড়াই এখন পর্যন্ত আসলে পৃথিবীর মধ্যে বেঁচে আছে, অথচ তাদের সমগোত্রীয় মানে একই রকমের বা একই সময়ের যে প্রাণীগুলো আছে সেই জীবনের আসলে অনেক আগেই বিলুপ্তি ঘটে গিয়েছে। এই ধরনের জীবগুলোকে বলা হয় জীবন্ত জীবাশ্ম, মানে তারা বেঁচে আছে। জীবাশ্ম তো ডেফিনেটলি যেহেতু অনেক আগে এবং তারা জীবন্ত। প্রায় 400 মিলিয়ন বছর আগে লিমিউলাস জীবাশ্ম পাওয়া গিয়েছে। এর সমসাময়িক অন্যান্য যে আর্থ্রোপোডাগুলো আছে সেগুলোও বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এরা আজ অব্দি বেঁচে আছে, তাই এদেরকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। চলে যাব আমাদের পরবর্তী গ নম্বর প্রশ্নতে। গ নম্বর প্রশ্নতে কি বলেছে আমরা একটু দেখি। উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি কি ব্যাখ্যা করো। সো এই যে হাফিজ সাহেব এবং তার স্ত্রী যেই প্রক্রিয়ার মাধ্যমে আসলে সন্তানকে গর্ভে ধারণ করেন সেই প্রক্রিয়াটার কথা জানতে চেয়েছে। তাহলে এই প্রক্রিয়ার নাম আমরা কি বলেছিলাম, ইনভিট্রো ফার্টিলাইজেশন। সো বলা হচ্ছে উদ্দীপকের চিকিৎসকের দেওয়া এই যে পদ্ধতিটা এটাকে বলা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাফিজ সাহেবের দম্পতির নেওয়া বিশেষ প্রক্রিয়াটা হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন। দেহের বাইরে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন ঘটনাকে বলা হয় ইনভিট্রো ফার্টিলাইজেশন। এই প্রক্রিয়ায় কৃত্রিম উপায়ে দেহের বাইরের মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রূণ সৃষ্টি করে সেটাকে নারীদের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্ম দেওয়া হলে সেটাকে বলা হয় টেস্ট টিউব বেবি। পর্যায়ক্রমে কতগুলো পদ্ধতি অনুসরণ করে আসলে এই ইনভিট্রো ফার্টিলাইজেশন ঘটিয়ে টেস্ট টিউব বেবির জন্ম দেওয়া হয়। প্রক্রিয়াগুলো কি কি, সক্ষম দম্পতি থেকে মানে ওই একদম যেই নারী এবং পুরুষ তাদের থেকে ডিম্বাণু এবং শুক্রাণুকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে একটা বিশেষ ধরনের প্রক্রিয়ার মাধ্যমে এদের আসলে মিলন ঘটাতে হবে। তারপরে এই মিলনের পরে সেখানে আসলে একটা প্রাথমিকভাবে ভ্রূণ উৎপাদন হয় এবং সেই যে ভ্রূণটা ওখানে আসলে উৎপাদিত হচ্ছে সেই উৎপাদিত ভ্রূণটাকে আসলে স্ত্রী জরায়ুতে প্রতিস্থাপন করতে হয়, মানে একটা নারীর গর্ভের মধ্যে বা জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করতে হয়। এবং সর্বশেষে প্রসূতি পরিচর্যা মানে একজন গাইনোকোলজিস্টের পরিচর্যা অনুযায়ী আসলে তাকে রাখতে হবে এবং ধীরে ধীরে সে হলো গিয়ে ওই সন্তানটা বৃদ্ধি পাবে গর্ভের মধ্যে এবং পরিপক্ক হলে সেই সন্তানটা পৃথিবীতে ভূমিষ্ঠও হবে, অর্থাৎ সন্তান লাভ করা। সো নিঃসন্তান যেই দম্পতিগুলো থাকে তাদের লাভের জন্য আজকাল এই প্রক্রিয়াটা চালু করা হয়েছে, যদিও এটা আসলে বেস্ট কস্টলি, মানে অনেক টাকা পয়সার বিষয় আছে এখানে। তো চলে যাও আমাদের পরবর্তী ঘ নাম্বার প্রশ্নে। আমাদের ঘ নাম্বার প্রশ্নতে আসলে কি বলেছে সেটা একটু দেখি। বলছে হাফিজ সাহেবের ভাইয়ের মেয়েটি মানে তার যেহেতু 14 বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছে, সে কি ধরনের সমস্যায় পড়তে পারে বলে তুমি আসলে মনে করো। সে মানসিক, শারীরিক, আর্থিক বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারে। সো বলা হচ্ছে হাফিজ সাহেবের ভাইয়ের মেয়ের 14 বছর বয়সে বিয়ে দেওয়ার জন্য সে নানান ধরনের
ধরনের জটিল পরিস্থিতিতে পড়তে পারে। এর মধ্যে একটা মেইন যে প্রবলেম, দ্যাট ইজ অপরিণত বয়সে গর্ভধারণ। আমরা জানি 18-র আগে বিয়ে নয়, 20-এর আগে বাচ্চা নয়। সো 18-র আগে 14তেই তাকে বিয়ে দিয়ে দিয়েছে, তার তো ডেফিনেটলি 20-এর আগে বাচ্চা হয়ে যেতে পারে, তাই না? তাহলে তার কিন্তু বাচ্চা হওয়ার জন্য নির্দিষ্ট যে বয়স, নির্দিষ্ট যে সময়সীমা, তার থেকেও আগে হয়ে যাচ্ছে, অর্থাৎ অপরিণত বয়সে তার গর্ভধারণ হচ্ছে। সো অপরিণত বয়সে যদি গর্ভধারণ করে তাহলে তার শারীরিক মানসিক বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হতে পারে। কিভাবে বলতো? ধরো এই যে বয়সসীমাটা যে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এটা আসলে কেন নির্ধারণ করে দেওয়া হয়েছে? কারণ শারীরিক পরিপক্কতা পাওয়ার জন্য একটা মেয়ে 20 বছর আসলে হতে হয়। সো তার আসলে ওই শারীরিক পরিপক্কতাটা পেতে হবে, ইভেন তার আসলে মানসিকভাবেও তো রেডি হতে হবে। সে নিজেই একটা বাচ্চা, সে কীভাবে একটা বাচ্চাকে এত ছোট বয়সে আসলে জন্ম দিবে? সো অপরিণত বয়সে কোনো মেয়ের মা হওয়ার মতন মানসিক পরিপক্কতা কিংবা শারীরিক পূর্ণতা কোনোটিই থাকে না। ফলে কম বয়সী যে মেয়েগুলো রয়েছে তারা গর্ভধারণ করলে নানান রকমের প্রতিবন্ধকতার আসলে তাকে সম্মুখীন হতে হয়। এই অপরিণত বয়সে গর্ভধারণের ফলে তার গর্ভাবস্থায় রক্তক্ষরণ হতে পারে, শরীরের মধ্যে পানি আসতে পারে, খুব বেশি ব্যথা হতে পারে, চোখে ঝাপসা দেখতে পারে, গর্ভপাত মানে মিসক্যারেজ অর্থাৎ বাচ্চা নষ্ট হয়ে যাওয়া, এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। এ সময় সন্তান আসলে গর্ভের মধ্যে যদি আসে তাহলে সন্তানের আসলে বেড়ে উঠতেও বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং তার গর্ভের মধ্যে জায়গাও কিন্তু থাকে না। ফলে যেহেতু গর্ভে জায়গা থাকে না, তাই শিশুটা কি খুব বেশি বৃদ্ধি পেতে পারে না, তাই কম ওজনের আসলে শিশুকে জন্ম দিতে হয় এবং এতে করে শিশুর যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও কিন্তু আসলে কি থাকে বলতো? কম থাকে। অল্প বয়সে গর্ভধারণ করার ফলে তার আসলে মেন্টাল যে প্রেশার সেটাও কিন্তু বেড়ে যায় এবং সে কিন্তু বিভিন্ন রকমের অশান্তিতে ভুগে এবং ঠিকঠাক মতো কাজকর্ম যদি করতে না পারে, তার পরিবার থেকেও তার উপর একটা প্রেশার আসে, পরিবারের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়। আর এই যে গর্ভধারণের যে পুরো 9 মাস, সেই 9 মাস কিন্তু তাকে চিকিৎসকের আন্ডারে থাকতে হয় এবং এই কারণে কিন্তু তাকে হলো গিয়ে চিকিৎসকের ফি দিতে হয়, তার ঔষধপত্র কিনতে হয়, বিভিন্ন ফলমূল কিনতে হবে, এর জন্য বেশ অর্থেরও দরকার হয় এবং এতে করে তার আর্থিক অসচ্ছলতাও দেখা দিতে পারে। আবার একটা মেয়ের কিন্তু হলো গিয়ে এত ছোট বয়সে যেহেতু বিয়ে হয়ে যাচ্ছে, বাচ্চা হয়ে যাচ্ছে, সে লজ্জায় হীনমন্যতা স্কুলে যেতে পারে না, এতে করে তার কিন্তু পড়াশোনাটাও ঠিক মতো হয়ে ওঠে না। সো এই ধরনের সমস্যাগুলো আসলে তার হয়। তাই এই আলোচনা থেকে আমরা বলতে পারি হাফিজ সাহেবের ভাইয়ের মেয়েকে এই অপরিণত বয়সে বিয়ে দেওয়ার কারণে এই ধরনের সমস্যাগুলো আসলে দেখা দিতে পারে। আশা করি আজকের ক্লাসটি সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।